শয়তানকে শেষ করা যায় না জমিদার মহেন্দ্র। শয়তান বেঁচে থাকে, সে ঠিক ফিরে আসে। আমিও ফিরে আসব, আর সেদিন গোটা গ্রাম ধ্বংস করে দেব আমি, কারণ আমিও শয়তান। বলে অদ্ভুতভাবে হাসতে লাগলো দুর্জয়। কথাগুলো বলার সাথে সাথে কাছাকাছি জোরে বাজ পড়ল একটা। প্রায় নিভে আসা হ্যাজাক আর হ্যারিকেনের আলো ছাড়াও তীব্র আলোতে ক্ষণিকের জন্য আলোকিত হয়ে উঠল জায়গাটা। সেই আলোতে দেখা গেল একটা বিরাট বটগাছের সামনে জড়ো হয়েছে অসংখ্য গ্রামবাসী। তাদের সামনে দাঁড়িয়ে আছেন এই কুসুমপুর গ্রামের জমিদার মহেন্দ্র রায়। লম্বা সুদর্শন এই মানুষটিকে সম্মান করে গ্রামের সবাই। আর সেই বটগাছের সামনে হাতে দড়ি বেঁধে বসিয়ে রাখা হয়েছে বেশ কিছু মানুষকে। তাদের মাথার লম্বা চুল নেমে এসেছে ঘাড় পর্যন্ত। খাটো করে পড়ে থাকা ধুতি এখন অবিন্যস্ত। বলিষ্ঠ তাদের শরীর। এদের সব থেকে সামনে যে মানুষটা বসে আছে তাকে এক ঝলক দেখলে একটু অস্বস্তি হয়। না, সেটা তার শারীরিক গঠন দেখে নয়। তার চোখ দুটো, তার চোখের দৃষ্টিতে কোনো প্রাণ নেই, যেন কোনো মৃত মানুষের চোখ বসানো হয়েছে তার অক্ষিকোটরে। দুর্জয় বাগদি, বা বলা ভালো দুর্জয় ডাকাত। জমিদারদের ত্রাস, ইংরেজ সরকারের ত্রাস। মহেন্দ্র জানেন বহু ডাকাতের ডাকাত হয়ে ওঠার পেছনে লুকিয়ে আছে অনেক গল্প। সামাজিক পীড়ন, ইংরেজদের অত্যাচার, বহু দেশীয় জমিদারদের লুণ্ঠন এসবই কাজ করেছে বারুদের মতন। অনেক অত্যাচার সহ্য করার পর লোকগুলো হাতে তুলে নিয়েছে লাঠি। মারের জবাবে মার দিয়েছে তারা। মহেন্দ্র তাই নিজে কোনোদিন তাদের অপরাধী হিসেবে দেখেননি। কিন্তু এই দুর্জয় ডাকাতের ব্যাপার আলাদা। তার পূর্বের জীবন যেমন রহস্যে ঘেরা ছিল, ঠিক এখনো নিজের চারিদিকে রহস্যের জাল বুনে চলেছে সে। বহু বছর ঘরছাড়া থাকার পর হঠাৎ একদিন নিজের বাড়ি ফিরে এসেছিল দুর্জয়। সাথে ছিল তার বউ আর ছেলে। কিন্তু সে কোথায় ছিল, কি করত, কিচ্ছু জানা যায়নি। ইংরেজরা কুসুমপুর গ্রামে তেমন অত্যাচার শুরু করেনি শুধু মহেন্দ্রর কারণে, কিন্তু পার্শ্ববর্তী গ্রামগুলোতে তাদের সীমাহীন অত্যাচারে মানুষ তখন ব্যতিব্যস্ত। দুর্জয় নিজের দল গড়ে তুলল। প্রতিবাদী লোকের অভাব হল না তার দলে। কিন্তু রহস্যটা শুরু হলো এখান থেকেই। প্রায় সব ডাকাত দলের আরাধ্যা হলেন দেবী কালী। মা কালিকার আরাধনা করে ডাকাতরা বের হতো ডাকাতি করতে। কিন্তু কানাঘুষো শোনা গেল যে দুর্জয়ের ডাকাত দল নাকি মা কালীকে পুজো করে না, তাদের আরাধ্য হল শয়তান। গ্রামের লোকেরা মহেন্দ্রকে বহুবার বলেছে যে দুর্জয় নাকি সাক্ষাৎ শয়তানের পুজো করে। শুধু তাই নয়, সে নিজেকে শয়তান বলেও দাবি করে। তার মধ্যেই নাকি শয়তান বাস করে। মহেন্দ্র এসব কথায় কোনদিন বিশ্বাস করেনি। কিন্তু আজ মহেন্দ্রর অন্যরকম মনে হচ্ছে কেন? আজ দুর্জয় নিজেও বলছে যে সে নাকি শয়তান। মহেন্দ্র দেখল এত অত্যাচার সহ্য করার পরেও দুর্জয়ের তেজ কমেনি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঘোষণা করেছিল যে জীবিত বা মৃত অবস্থায় দুর্জয়কে ধরে দিতে পারলে তার জন্য মোটা অঙ্কের পুরস্কার থাকবে। মহেন্দ্র ঠিক করে নিয়েছেন পুরস্কারের অর্থ তিনি গ্রামের সবার মধ্যে ভাগ করে দেবেন। কিন্তু যার জন্য তিনি দুর্জয়কে ধরতে পারলেন, যে তাকে খবর দিয়েছিল যে আজ দুর্জয় তাঁর বাড়ি ডাকাতি করতে আসবে, তাই জমিদার যেন প্রস্তুত হয়েই থাকেন। সেই ব্যক্তির জন্য তো পুরস্কারের একটা ভাগ বরাদ্দ থাকবে, এমনটাই তো কথা হয়েছিল। কার জন্য অপেক্ষা করছো মহেন্দ্র? ও বুঝেছি, বলে জোরে হেসে উঠল দুর্জয়। মহেন্দ্র যেন একটু চমকে উঠল। দুর্জয়ের গলার আওয়াজটা এরকম শোনাচ্ছে কেন? কেমন যেন ভাঙা ভাঙা আওয়াজ করে হাসছে সে। ড্রেক সাহেবের জন্য অপেক্ষা করছো বুঝি? কত টাকা পুরস্কার পাবে মহেন্দ্র? বলে আবার হাসতে লাগল দুর্জয়। মহেন্দ্র চারিদিকে তাকালেন একবার। প্রকৃতি অশান্ত হয়ে উঠেছে। ড্রেক সাহেব মহেন্দ্রকে বলেই দিয়েছিলেন যে দুর্জয়ের দলবল ধরা পড়লে যেন গ্রামের শেষে এই জঙ্গলে এনে হাজির করা হয়, সাথে গ্রামবাসীরাও যেন আসে। দুর্জয়কে শাস্তি দেবেন ড্রেক সাহেব। দুর্জয় আজ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়েনি। রাত্রের অন্ধকারে হানা দেয় সে। অতর্কিতে আক্রমণ করে অবাধে লুটপাট চালায় দুর্জয় ও তাঁর দলবল।
কিন্তু সেদিন হঠাৎ দুর্জয়ের ব্যাপারে একটা খবর দেয় একজন, আর তারই ফলে দুর্জয় ধরা পড়ল আজ। একটা বিশ্বাসঘাতকের জন্য আমি ধরা পড়লাম। এতে তোমার কোনো মহত্ব নেই। বলে জোরে হেসে উঠল দুর্জয় ডাকাত। আর সহ্য করতে পারলেন না মহেন্দ্র। সামনেই মহেন্দ্রর ভোজপুরি লেঠেল হরুয়া দাঁড়িয়েছিল। মহেন্দ্র তার দিকে একটা ইশারা করতেই হরুয়া এক লাথি মারল দুর্জয়কে। মাটিতে পড়ে গেল সে। তারপর কোনোরকমে উঠে বসে একবার তাকালো হরুয়ার দিকে। মহেন্দ্র স্পষ্ট দেখলেন দুর্জয়ের চোখ দুটো যেন ধক করে জ্বলে উঠল একবার। সাপের মতন হিসহিসে গলায় দুর্জয় বলে উঠল, আমার গায়ে হাত তুলেছিস তোরা, এর ফল ভোগ করবি, ফল ভোগ করবি। মনে রাখিস যে পা দিয়ে আমাকে লাথি মারলি সেই পা ছিঁড়ে নেব, আমি ছিঁড়ে নেব। মহেন্দ্র দেখলেন আশেপাশের গাছপালাগুলো ভয়ানকভাবে দুলতে শুরু করেছে। প্রকৃতি যেন হঠাৎ করেই ভয় পেয়েছে কোনো কারণে। গ্রামবাসীরা কেউ কোনো কথা বলছে না, যেন ভয়ে সিঁটিয়ে রয়েছে তারা। ভয়ার্ত চোখে তাকিয়ে রয়েছে এই জীবন্ত শয়তানের দিকে। তোমার ড্রেক সাহেব আমার কিচ্ছু করতে পারবে না মহেন্দ্র, তুমিও না। কিন্তু আমার সময় ফুরিয়েছে, সময় ফুরিয়ে গেলে আর থাকতে নেই। কিন্তু তোমাকে আমি ছাড়ব না, এই গ্রামের কাউকে আমি ছাড়ব না। বলতে বলতে কাশতে শুরু করলো দুর্জয়। কাশির দমকে অনেকটা রক্ত বেরিয়ে এলো দুর্জয়ের মুখ থেকে। সামনেই একটা হ্যাজাক আলো জ্বলছিল। সেই আলোতে রক্তের দিকে চোখ পড়তেই একবার যেন কেঁপে উঠলেন মহেন্দ্র। দুর্জয়ের মুখ থেকে বেরিয়ে আসা রক্তের রং কুচকুচে কালো। মুখ থেকে একটা অস্পষ্ট আওয়াজ বেরিয়ে এলো মহেন্দ্রর। একই দেখছেন তিনি। ঝড়ের দাপটে মশালগুলো কখন নিভে গেছে। হ্যারিকেনের আলো নিভু নিভু হয়ে আসছে প্রায়, শুধু জ্বলছে হ্যাজাক বাতিগুলো। মহেন্দ্র দেখলেন দুর্জয় ধীরে ধীরে উঠে দাঁড়াল। তারপর দুহাত ছড়িয়ে দিল দুপাশে। দুর্জয়ের হাতের বাঁধন কখন খুলে গেছে তা খেয়ালই করেননি মহেন্দ্র। তিনি দেখলেন দুর্জয় একমনে বিড়বিড় করে কিছু একটা বলে চলেছে। সে ভাষা এক ফোঁটাও বুঝতে পারলেন না মহেন্দ্র। কিন্তু কেন জানি না মহেন্দ্রর মনে হলো দুর্জয় কাউকে আসার জন্য আহ্বান জানাচ্ছে। চোখ বন্ধ করে বিড়বিড় করে মন্ত্র পড়ে চলেছে সে। একটা না, কোনো বিরাম নেই তাঁর। আরও একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলেন মহেন্দ্র। তিনি দেখলেন দুর্জয়ের দলের লোকেরা কখন যেন উঠে হাঁটু মুড়ে বসে এক বৃত্তের রচনা করেছে। ওদের মাথাগুলো ঝুঁকে পড়েছে নিচে। ওরাও কিছু বিড়বিড় করছে কি? হ্যাঁ, ওই তো। গোল হয়ে বসে মাথা ঝুঁকিয়ে একসাথে কিছু একটা সুর করে বলে চলেছে ওরা। মহেন্দ্র সামনে কিছুটা এগিয়ে গিয়ে ওদের কথাগুলো শোনার চেষ্টা করলেন, কিন্তু সেই ভাষার এক বিন্দু বুঝতে পারলেন না তিনি। কিন্তু একটা ব্যাপার বুঝতে পারলেন, এবং বুঝতে পারার সাথে সাথে তার অস্বস্তিটা আরো বেড়ে গেল। দুর্জয়ের দলের লোকেরাও সেই এক মন্ত্র বলে চলেছে, যেটা দুর্জয় এতক্ষণ ধরে ক্রমাগত বলছে। মহেন্দ্র পেছন ঘুরে তাকালেন একবার। বহু গ্রামবাসী দাঁড়িয়ে আছে একটু দূরে। সবাই কি সত্যিই ভাবে যে দুর্জয়ের মধ্যে অলৌকিক ক্ষমতা আছে? কি যেন বলাবলি করছিল সবাই। বুধন ভগবানের পুজো করে না কর্তা, ও শয়তানের পুজো করে। ড্রেক সাহেবের কাছে খবরটা পাঠানোর পরেই সাহেব জানিয়েছিলেন এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করা যাবে না। খুব গোপনে তিনি কিছু পুলিশ পাঠিয়ে দিয়েছিলেন জমিদার বাড়িতে। মহেন্দ্রর লেঠেলরা তৈরি ছিল। জমিদার বাড়িতে প্রবেশ করার পর আচমকা আক্রমণের সম্মুখীন হয়েছিল দুর্জয়। দুর্জয় বিখ্যাত লাঠিয়াল। সে পাল্টা আঘাত করেছিল বটে, কিন্তু টিকতে পারেনি বেশিক্ষণ। আসতে হবে তোমাকে, আসতে হবে। আমি আহুতি দেব তোমার কাছে। এই গ্রামের কাউকে ছাড়বে না তুমি। সবার জীবন নরক করে তুলতে হবে তোমাকে। মহেন্দ্রর চমক ভাঙল যেন। একই বলে চলেছে দুর্জয় ডাকাত। ঝড়ো হাওয়ার বেগকে এখন গর্জনের মতন শোনাচ্ছে। সেই সাথে হাওয়াতে উঠছে ধুলো। মহেন্দ্র দেখলেন দুর্জয়ের ঝাঁকড়া চুলগুলো হাওয়াতে এলোমেলো হয়ে যাচ্ছে। চোখ দুটো বন্ধ করে আছে সে।
কি সব বলছো? কে আসবে? কার এত বড় সাহস যে গ্রামের মানুষের ক্ষতি করে? ধমকে উঠে বললেন মহেন্দ্র। কথাটা শোনার সাথে সাথে চোখ খুলে গেল দুর্জয়ের। মহেন্দ্রর সাথে সেখানে উপস্থিত সবাই দেখল দুর্জয়ের চোখ দুটোতে যেন আগুন জ্বলে উঠল। জ্বলন্ত চোখে সবাইকে দেখে নিয়ে দুর্জয় হাসতে শুরু করল। উফ, কি বিভৎস সেই হাসি! হঠাৎ হাসি থামিয়ে সেই আগের মতোই হিসিসে গলায় দুর্জয় বলে উঠল, শয়তান আসবে। শয়তান দেখতে চাও তাকে মহেন্দ্র? দেখতে চাও? বলে আবার হাসতে শুরু করল বুধন। মহেন্দ্র বুধনের কাছে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ পেছন থেকে কে যেন তার হাত চেপে ধরল। মহেন্দ্র পেছন ঘুরে তাকিয়ে দেখল তাদের কুল পুরোহিত জীবন ভট্টাচার্য এসে হাজির হয়েছেন। এই বৃদ্ধ মানুষটি মহেন্দ্রকে বড় স্নেহ করেন। ঠাকুরমশাই, আপনি একটু দূরে গিয়ে দাঁড়ান। এরা ভয়ঙ্কর ডাকাত, কখন কি করে বসে তার ঠিক নেই। আরো কিছু বলতে যাচ্ছিলেন মহেন্দ্র। জীবন ভট্টাচার্য থামিয়ে দিলেন তাঁকে। মহেন্দ্র দেখলেন জীবনবাবুর হাত কাঁপছে। চলে এসো মহেন্দ্র, চলে এসো এখান থেকে। আর কিছুক্ষণ এখানে থাকলে আর কেউ বাঁচবে না। দুর্জয়ের ক্ষমতা সম্পর্কে তোমার আর এই গোড়া পল্টনদের কোন ধারণা নেই। অনর্থ হয়ে যাবে মহেন্দ্র। এই বড় মানুষটার কথা শোনো মহেন্দ্র, ছেড়ে দাও দুর্জয়কে। ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে কথাগুলো বললেন জীবন ভট্টাচার্য। ছেড়ে দেব, কিন্তু কেন ঠাকুরমশাই? তাছাড়া ড্রেক সাহেব এই এলেন বলে। তিনি এলে তো তার হাতে তুলে দিতে হবে এই দুর্জয় আর তার দলের সবাইকে। চিন্তিত মুখে কথাগুলো বললেন মহেন্দ্র। আকাশের দিকে দেখো মহেন্দ্র, এখনো কি কিছুই বুঝতে পারছো না তুমি? সর্বনাশের আগে প্রকৃতি এরকম আচরণই করে। দেখো একবার। বলে আকাশের দিকে হাত তুলে দেখালেন জীবন ভট্টাচার্য। সেদিকে তাকিয়ে মহেন্দ্র দেখল আকাশের বুক থেকে বিশাল কালো মেঘের মতন কিছু একটা ধীরে ধীরে পাক দিয়ে নিচের দিকে নেমে আসছে। এক অদ্ভুত লাল রঙে আলোকিত হয়ে উঠেছে আকাশটা, যেন রক্ত দিয়ে রাঙিয়ে দিয়েছে কেউ গোটা আকাশটাকে। দেখতে পাচ্ছ মহেন্দ্র, শয়তান নেমে আসছে পৃথিবীর বুকে। আর একবার সেটা হয়ে গেলেই নরক হয়ে যাবে এই কুসুমপুরের গ্রামবাসীদের জীবন। বুধনকে ছেড়ে দাও মহেন্দ্র। জীবন ভট্টাচার্য আরো কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু ঠিক সেই সময় এক প্রবল চিৎকার শুনে তিনি থমকে গেলেন। মহেন্দ্র ঘুরে তাকিয়ে দেখল ড্রেক সাহেব তাঁর দলবল নিয়ে হাজির হয়েছেন। তাকে দেখেই দুর্জয় বলে উঠল, শয়তান আসবে, আসবেই। মাটি ফুঁড়ে পাপ অনাচার নিয়ে এখানে আসবে শয়তান। তারপর এই গ্রাম তছনছ হয়ে যাবে। যে পাপ তোমরা করেছ তার শাস্তি তোমরা পাবেই। মহেন্দ্র কি পাপ করেছে? হঠাৎ মাথাতে বিদ্যুৎ চমকের মতন একটা কথা মনে পড়ে গেল মহেন্দ্রর। কথাটা মনে পড়ে যেতেই সে দৃঢ় পায়ে এগিয়ে গেল ড্রেক সাহেবের দিকে। দুর্জয়ের স্ত্রীকে তোমার লোকেরাই কি মেরেছিল ড্রেক সাহেব? যদি এটা সত্যি হয় তাহলে খুব অন্যায় কাজ করেছ তোমরা। মহেন্দ্রর প্রশ্নের কোনো উত্তর দেয় না ড্রেক সাহেব, শুধু স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে দুর্জয়ের দিকে। তার এতদিনের চেষ্টা তাহলে সার্থক হল। দুর্জয় ডাকাত ধরা পড়েছে। আমার কাছে দুর্জয়ের ধরা পড়াটাই আসল কথা। তুমি কি ভাবছো দুর্জয় আজ তোমার বাড়িতে ডাকাতি করতে কি নিয়ে এসেছে? সাপকে গর্ত থেকে বের করার জন্য এরকম কিছু করতে হয়। আমি জানতাম দুর্জয়ের বউ মারা গেলে সন্দেহ কিছুটা হলেও তোমার দিকে যাবে, কারণ দুর্জয়কে তুমিও অনেকবার ধরার চেষ্টা করেছ। তাও আমি ঝুঁকি নিইনি। আর এই খবরটা যাতে দুর্জয়ের কাছে পৌঁছে যায় তার ব্যবস্থাও করেছিলাম। গ্রামের মানুষেরা যত তাড়াতাড়ি কোনো কথা বিশ্বাস করে তার থেকেও সেই কথাটা ছড়িয়ে দেয়। আমি জানতাম তোমার নাম এখানে জড়িয়ে গেলে সেটা দুর্জয়ের কানে পৌঁছাবেই।
তার ফলাফল আজ তোমার সামনে। দুর্জয়ের বউ মরাতে আমার কোনো আক্ষেপ নেই। এবার দুর্জয়ের পালা। ড্রেক সাহেবের কথা শুনে বিচলিত হয়ে উঠলেন মহেন্দ্র। ওদিকে তাকিয়ে দেখ একবার। ড্রেক সাহেব যেদিকে ইশারা করে দেখালেন সেদিকে তাকিয়ে মহেন্দ্র দেখল বড় বটগাছটার ডালে অনেকগুলো দড়ির ফাঁস ঝুলছে। এ কি? এ তো ফাঁসি দেওয়ার ব্যবস্থা করছেন ড্রেক। ততক্ষণে ড্রেক সাহেবের লোকেরা ফাঁসির দড়িতে দুর্জয়ের দলের লোকেদের মাথাগুলো ঢুকিয়ে দিয়েছে। ড্রেক সাহেবের ইশারা পাওয়া মাত্রই দড়ি ধরে টান মেরে ঝুলিয়ে দেওয়া হলো ডাকাতদের। কিছুক্ষণ ছটফট করে তাদের পাগুলো স্থির হয়ে গেল। মহেন্দ্র দেখল তাদের জিভগুলো বেরিয়ে এসেছে। বিস্ফারিত চোখে তারা যেন মহেন্দ্রকেই দেখছে। আগুন লাগিয়ে দাও গাছটাকে, পুড়ে মরুক জানোয়ারগুলো। তবে বলে একটু থেমে ড্রেক সাহেব বললেন, দুর্জয়ের জন্য আলাদা ব্যবস্থা আছে। সেজন্যই তো তোমাকে বলে গ্রামবাসীদের এখানে আনার ব্যবস্থা করেছি। কারণ বলে একটু চুপ করলেন ড্রেক সাহেব। তারপর দৃঢ় গলায় বললেন, কারণ গ্রামবাসীরাও জানুক যে কোম্পানির সাথে লড়তে এলে কি অবস্থা হয়। তাকিয়ে দেখো ওদিকে। হ্যাজাক আলোটা একটু উঁচু করে তুলে ধরতেই বুকটা কেঁপে গেল মহেন্দ্রর। বিরামহীনভাবে মাটিতে গর্ত খুঁড়ে চলেছে কিছু পুলিশ। মহেন্দ্র যেটা ভাবছে সেটা যদি সত্যি হয় তবে তো। ড্রেক সাহেবের ইশারা মাত্রই তার লোকেরা চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে দুর্জয়কে নিয়ে গেল সেই গর্তের সামনে। তারপর ধাক্কা মেরে ফেলে দিল সেই গর্তের মধ্যে। তারপর গর্তের মধ্যে মাটি ঢালতে শুরু করল। ধীরে ধীরে মাটির নিচে ঢাকা পড়তে শুরু করল দুর্জয়ের পা, পেট, বুক। দুর্জয় কিন্তু ওঠার চেষ্টাও করল না একবার। সে যেন এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিল। শুধু অন্তিম মুহূর্তে একবার যেন ফিস করে বলে উঠল, আমি ফিরে আসব। আমার এই বলিদান বিফলে যাবে না। আমি আসবই। ঠিক তারপরেই মাটির নিচে ঢাকা পড়ে গেল দুর্জয়ের শরীরটা। মহেন্দ্র এতক্ষণ হয়তো খেয়াল করেননি যে তার ঠিক পেছনেই চাদরে প্রায় মুখ থেকে এসে দাঁড়িয়েছে একটা লোক। এবার সে সামনে এগিয়ে গিয়ে ঝুলতে থাকা দুর্জয়ের সঙ্গীদের দেখতে লাগলো ভালো করে। তারপরেই দ্রুতগতিতে ছুটে এলো সে মহেন্দ্রর দিকে। জমিদার বাবু, দুর্জয়ের দলের সবাই কি এখানেই আছে? মহেন্দ্র তাকালেন সেই লোকটার দিকে। তিনি চেনেন এই লোকটাকে। হ্যাঁ, সবাই ধরা পড়েছে, আর কেউ বাকি নেই। শান্ত গলায় বললেন মহেন্দ্র। সর্বনাশ হয়ে গেছে জমিদার বাবু, সর্বনাশ হয়ে গেছে। আর কেউ বাঁচব না আমরা। দুর্জয় আমাদের কাউকে ছাড়বে না। যেন আর্তনাদ করে উঠল লোকটি। মহেন্দ্র তাকিয়ে থাকে সেই লোকটার দিকে। ড্রেক সাহেবের দিকে তাকিয়ে সেই লোকটা আবার বলে উঠল, তোমরাও একটা ভুল করেছ সাহেব। গ্রামবাসীরা এতক্ষণ ধরে চলতে থাকা এইসব বিভৎস কাণ্ড দেখে ভয়ে চিৎকার করতে শুরু করেছে। এক অজানা আশঙ্কায় কেঁপে উঠল মহেন্দ্রর বুকটা। নমস্কার, আমি সৌরভ। আপনারা এতক্ষণ শুনছিলেন অভি ব্যানার্জি কলমে চটান। আমাদের আজকের গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।